দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা কথা বলবো শিশু কিশোরদের বিশেষ একটা অধিকার নিয়ে, যেটাকে স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস বলা হয়। অর্থাৎ এই আইনের ফলে যেসব শিশু কিশোররা বিভিন্ন সময় নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকেন, তারা স্পেশালি গ্রিন কার্ড পাওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়টি অনেকে জানেন, অনেকে হয়তো বিস্তারিত জানেন না, কিংবা কিভাবে এটি পাওয়া যেতে পারে, কোন কোন সমস্যা হলে এই স্ট্যাটাসটা পাওয়ার যোগ্য শিশু কিশোররা হচ্ছেন, অর্থাৎ যাদের বয়স 21 বছরের কম তারা হচ্ছেন, সেটি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এবং এটি জানার জন্য আমরা দুজন বিশেষজ্ঞ আইনজীবীকে আমন্ত্রণ জানিয়েছি, যারা গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের হয়ে কাজ করছেন। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাঞ্জা বোস। আমাদের সাথে যোগ দিচ্ছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্যারালিগাল সৈয়দ নসরুল্লাহ আসিফ মুর্তজা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক যারা দেখছেন, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে কোনো প্রশ্ন করতে চান, এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারবেন। এবং একই সঙ্গে যদি অন্যান্য আইনি অধিকার বিষয়ে আপনারা কোনো প্রশ্ন করতে চান, সরাসরি টেলিভিশনের স্ক্রিনে আমরা যে নাম্বারটি দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনার প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবেন। আমাদের ফেসবুকে যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনা চলে যেতে চাই। অ্যাটর্নি রাঞ্জা বোস, আমরা যেটি বলছিলাম, বিশেষ একটি স্ট্যাটাস যেটির নাম স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস, এটি আসলে কি, আমরা যদি একটু আপনার কাছ থেকে শুরুতেই বুঝে নিতে চাই। স্যার, আপনি যে এটা ঠিক বলেছেন, এটা একটা পাথওয়ে ফর শিশু মানুষ যারা মাইনর হয়, এটা একটা পাথওয়ে গ্রিন কার্ড পাওয়ার জন্য। ওইটা আপনি ঠিক বলেছেন। ইউজুয়ালি আপনি যেটা বলেন 21 এর নিচে, এটা অ্যাকচুয়ালি স্টেটের ওপর ডিপেন্ড করে কোন স্টেটে শিশু মানুষ আর তার যে গার্ডিয়ান সে কোথায় থাকছে। তো নিউ ইয়র্কে আপনি ঠিক বলেছেন 21 ইয়ার্স ওল্ড, বাট ধরো নিউ জার্সিতে আমরা যদি যাই, আর নিউ জার্সিতে কেউ আছে আমাদের একটা ক্লায়েন্ট, কেননা আমরা নিউ জার্সিরও কেস করি, আমি নিউ জার্সিতে লাইসেন্স আছে আমার, তো ওই জন্য ধরো নিউ জার্সিতে হলো, তাহলে 18 ইজ দ্য ল, 18 এর আগে করতে হবে। তো বেশি মানে বেসিক্যালি এইটা কি, স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল ইজ আ পাথওয়ে, নট গ্যারান্টিড বাট ইজ আ পসিবিলিটি। যদি আপনি একটা শিশু মানুষ হন, নিউ ইয়র্কে আন্ডার 21 বা শিশু, আপনি যদি একটা মাইনর বা শিশু মানুষ হন এখানে, আর আপনার বাবা, বায়োলজিক্যাল বাবা বা বায়োলজিক্যাল মা, বা আপনি আগে যদি অ্যাডপ্ট হয়েছেন, আপনার অ্যাডপ্টেড বাবা আর অ্যাডপ্টেড মা, যদি ওরা আপনাকে অ্যাবান্ডন করে দেয়, তাহলে আপনি এখানে গ্রিন কার্ডের জন্য এলিজিবল হতে পারেন। দুজনকেই কিন্তু করতে হবে না, একজন করলেও আপনি এখানে কিন্তু গ্রিন কার্ডের জন্য এলিজিবল হতে পারেন। এখন কি দরকার ওই সব জিনিসের জন্য, এটা কিন্তু দুটো স্টেপ আছে স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাসের নিচে গ্রিন কার্ড পাওয়া। ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে ফ্যামিলি কোর্টে যেতে হবে। ফ্যামিলি কোর্টে গিয়ে একটা অর্ডার আপনাকে ফ্যামিলি কোর্ট থেকে নিতে হবে। ফ্যামিলি কোর্ট মানে স্টেট কোর্ট। ফ্যামিলি কোর্টে গিয়ে আপনাকে একটা স্পেশাল ফাইন্ডিংস অর্ডার নিতে হবে, আর একটা লেটার অফ গার্ডিয়ানশিপ নিতে হবে। হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে আপনি একটা স্টেট কোর্ট ভেরিফাই করেছেন কি আপনি এখানে থাকেন, নিউ ইয়র্কে থাকেন, এবং আপনাকে আপনার বাবা বা মা বা দুজনেই অ্যাবান্ডন করেছে, নেগলেক্ট করেছে বা অ্যাবিউজ করেছে। তিনটে বেসিস থাকে। আর এবং আপনার ওনাদের সাথে আবার মানে মিল হওয়া পসিবল না বা ভায়াবল না। আর এবং আপনার এখানে ইউএস এর মধ্যে আপনি থাকেন, নিউ ইয়র্কে থাকেন, আর এবং নিউ ইয়র্কে আপনি যার কাছে থাকেন, একটা আপনি গার্ডিয়ান, প্রপোজড গার্ডিয়ানের কাছে থাকেন না। এখন এই প্রপোজড গার্ডিয়ান আপনার বাবা বা মা হতে পারে। যদি একটা প্যারেন্ট আপনাকে অ্যাবান্ডন করেছে, আপনাকে অন্য প্যারেন্টটা কিন্তু আপনার গার্ডিয়ান হতে পারে, বা অন্য 18 ইয়ার্স এর
অ্যাবাভ কোনো অ্যাডাল্ট যার ভালো ক্যারেক্টার, সে আপনার গার্ডিয়ান হতে পারে। তো এই সবগুলো জিনিস আপনাকে দেখাতে হবে। আমার সাথে এইসব হয়েছে, বাবা বা মা বা দুজনেই অ্যাবান্ডন করেছে, আমি নিউ ইয়র্কে থাকি। আর এবং প্লিজ এই যে এই মানুষটা অ্যাডাল্টটা আছে, ভালো মানুষটা, সে আমার খেয়াল রাখে, প্লিজ এনাকে গার্ডিয়ান বানিয়ে দাও। তো এইসব প্রুফ করার পরে ফ্যামিলি কোর্ট একটা স্পেশাল ফাইন্ডিংস অর্ডার দেয়, লেটার অফ গার্ডিয়ানশিপ দেয়, ওইগুলো নিয়ে ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করতে হয় গ্রিন কার্ডের জন্য। That is also a two-step process. Petition আর adjustment যেরকম আমরা বলি। তো the whole process-টা একটু টাইম লাগে, কেননা every কোর্টের একটা ডিফারেন্ট রিকোয়ারমেন্ট হয়, they like to go through different avenues. অনেক জিনিস প্রুফ করতে হয় অ্যাকচুয়ালি ফ্যামিলি কোর্টের সময়, স্পেশালি ইন দ্য কেস যেখানে একটা প্যারেন্ট অ্যাবান্ডন করেছে আর একটা প্যারেন্টের কাছে আছে। there are some complications, কেননা কোর্ট ভাববে কি ঠিক আছে এখানে আরেকটা প্যারেন্ট কোথায় গেল, সে জানিও না কিনা কি বাচ্চা এখানে আছে। তো এইসব জিনিসের জন্য ফ্যামিলি কোর্ট পার্টটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড হয়ে যায়। লোকেরা ভাবে না কি এটা অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড, বাট ইট ইজ কোয়াইট কমপ্লিকেটেড ইন দ্য ফ্যামিলি কোর্ট। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু একই সাথে প্যারালিগাল আসিফ মুর্তজা আপনার কাছে শুনে নিই। সেটা হলো এই বিশেষ স্ট্যাটাসটা, এটি যেটি বললেন অ্যাটর্নি রাঞ্জা বোস, এর সাথে যদি কোনো কিছু যোগ করতে চান, কিংবা এই বিষয়টি কারা পাচ্ছেন, মানে 21 বছর এবং কোনো কোনো স্টেটে 18 বছর, বিষয়টা এই তো? জি, এক্স্যাক্টলি। বিষয়টা এরকমই। 21 বছরের নিতে হবে এবং যেভাবে মিস অ্যাটর্নি রাঞ্জা বোস বললো যে এটা স্টেট টু স্টেট ভ্যারি করে। তো স্টেটের ল দেখতে হবে যে কোন স্টেটে কিভাবে কত বছর বয়স এটাকে মিনিমাম ধার্য করা আছে, সেটি এখানে বিবেচনায় আসবে। আর যে এই ধরনের কেস আসলে আমরা সচরাচর করেই থাকি আমাদের জ্যামাইকা লোকেশনে গেহিয়ান অ্যাসোসিয়েটসে। এবং এটা আপনার যেভাবে মিস্টার রাঞ্জাবোস বললেন আর কি, যে আসলে স্টেট টু স্টেট ভ্যারি করে। সো এটা আমাদেরকে আসলে স্টেট ল অনুযায়ী আমাদেরকে যেতে হবে। এবং আরেকটা বিষয় পরিষ্কার হয়, সেটি হলো অবশ্যই আপনার বায়োলজিক্যাল প্যারেন্টস, বাবা অথবা মা অথবা দুজনই অথবা অ্যাডপ্টেড যারা আছেন, তাদের দ্বারা আপনি নির্যাতিত কিংবা অবহেলিত অন্যান্য বিষয় হতে হবে। আপনার যদি সৎ বাবা সৎ মা তিনি করেন, তাহলে বিষয়টি হচ্ছে না। বিষয়টি কি এমন? এটা অ্যাকচুয়ালি স্যার ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যায়। দিস ইজ ওয়ের লয়ার্স রিয়েলি হেল্প ইউ, কেননা লাইফ ভেরি কমপ্লিকেটেড। লাইফ হ্যাপেন্স কখনো কখনো, স্পেশালি মানে নট ওয়েস্টার্ন কান্ট্রিজে, আমাদের দেশে সাউথ আমেরিকাতে অনেক হয় কি, ধরো বাচ্চা একটা মা বাবার কাছে হয়েছে কিন্তু অন্য কাপল গিয়ে ওদের বার্থ সার্টিফিকেটটা বানিয়ে নিয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো ইন দ্যাট কেস উই হ্যাভ টু কনভিন্স দ্য কোর্ট কি দেখুন যে বার্থ সার্টিফিকেট বানিয়েছে দে আর দ্য লিগাল প্যারেন্টস at the end of the day. So it has to be যে legal parent, biological হোক, step হোক, adopted হোক, it has to be the legal parent. Now what is the legal parent, এখানে is where lawyers can get very creative. কিন্তু অ্যাটর্নি আপনার কাছে জানি, সেটি হলো যে আমরা যে বলছি নির্যাতন অবহেলা, এটা আসলে কিভাবে ঠিক করা হবে? মানে ধরেন বাবা কিংবা মা, আমাদের এশিয়ান কালচারে কি হয়, হয়তো রেগে গিয়ে একটা থাপ্পড় দিলেন, কিংবা তাকে হয়তো সে চাইছে একটা ভালো কোনো ডিভাইস চাইছে, ভালো কোনো জিনিস চাইছে, তাকে দেওয়া হচ্ছে না, সে তখন মনে করছে আমাকে তো অবহেলা করা হচ্ছে। তাহলে কি সে বাবা মার নামে অভিযোগ দিয়ে গ্রিন কার্ড পেয়ে যাবেন? বিষয়গুলো এমন? সো अगेन তো এখানে আমরা অনেক দেখি এই প্রবলেম। ফ্যামিলি কোর্টও ভাবে কি এক্স্যাক্টলি কি একটা থাপ্পড় মারা, আই নো আমাদের কালচার ইটস ওকে, বাট এখানে ফ্যামিলি কোর্টস ডু লুক এট দ্যাট অ্যাজ অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ। যদি আপনি একটা থাপ্পড় মেরেছেন বাচ্চাকে, ওটা কিন্তু ওরা ফিজিক্যাল অ্যাবিউজ দেখে। দের আর সাম মেনি এক্সাম্পলস। পয়সা দেয় না, স্কুলের জন্য পয়সা দেয় না, বা আমরা দেখি অনেক তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিতে চাইছে বাচ্চাকে, পড়াশোনা করতে দিচ্ছে না, এইগুলো, আর বা খেতে দেয় না ভালো করে, এইগুলো কামস আন্ডার অ্যাবান্ডনমেন্ট। বা ছেড়ে চলে গেছে, একটা প্যারেন্ট ছেড়ে চলে গেছে, কোনো কার ঠিকানা নেই। আপনার কনসার্নটা আমি বুঝতে পারছি কি বাবা মার মানে অগেনস্টে বলে এরা করতে পারে। ওই জন্য একটা রিকোয়ারমেন্ট হয় কি আপনি যার অগেনস্টে বলছেন, যার অগেনস্টে পুরো আপনি কেসটা আনছেন কি আমার বাবা আমায় অ্যাবিউজ করেছে বা মা ছেড়ে দিয়েছে, ওদের কিন্তু একটা
বাই ল ওদের ইনফর্ম করতে হয় কি দেখুন আপনার আগেনস্টে কিন্তু এই হচ্ছে, ওকে। আপনি এখন কি করবেন আপনি ডিসাইড করুন। তো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, বাবা ধরো প্যারেন্ট যে আছে হুম। নিজের দেশে, সে বলছে হ্যাঁ আমার তো সত্যি কিছু আমার বাচ্চার সাথে কিছু চাই না, আমার বাচ্চা একদম আমার 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 মন থেকে বেরিয়ে গেছে, আমার বাচ্চা একদম হয়ে গেছে, আমি ওরা একটা পেপার সাইন করে দেয় গিভিং আপ দেয়ার রাইটস। ওকে। দেন দ্যাট উই ক্যান শো কি দেখুন আমরা অলরেডি বলে দিয়েছি এর বাবাকে, দ্যাট বাবা বা মাকে, আর বাবা মা ওরা অলরেডি সাইন করে ফেলেছে গিভিং আপ দেয়ার রাইট, সো দে ক্লিয়ারলি ডু নট কেয়ার। হুম হুম। তো দ্যাট রিয়েলি হেল্পস অ্যাবান্ডন। তো ওইটা আমরা দেখাতে পারি, বা আমরা দেখাতে পারি কি কেউ একটা গিয়ে বাংলাদেশে বা যেখানেই হোক, কেউ একটা গিয়ে বা যে অ্যাবান্ডন বা অ্যাবিউজ করেছে তাকে ওরা একটা মানে পেপার মানে লসুট হচ্ছে আপনার अगेंस्ट, ওইটা দিয়ে দিয়েছে। ওইটা আমরা যদি দেখাতে পারি কি ইনফরমেশন আছে বাবা মার কাছে কি এইটা এরকম একটা আছে, ওইটা আমি যদি দেখাতে পারি তাহলে কোনো প্রবলেম হয় না। ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ ইনফর্ম দ্যাম। বাট জি। প্যারাগ্লাস আছে পড়তে যে আপনি কি বিষয়টি একটু পরিষ্কার করবেন যে বাবা মা মানে কোন অপরাধ, কোন মাত্রার অপরাধ হলে তারা আসলে বাচ্চারা এই সুযোগটা পাচ্ছেন? জি, যেভাবে মিস রঞ্জা বললেন আর কি, যে এটি শুধুমাত্র নিছক যে নির্যাতন সেটি হলে হবে না। যে নির্যাতন তো অনেক ধরনেরই হতে পারে, যেমন হচ্ছে রেগে গেটে চড় থাপড় মারা বা একটু গালিগালাজ করা বা একটু শাসন করা, এই ধরনের হলে জিনিসটা আসলে ওই লেভেলে কোয়ালিফাই করে না। বাট মিস রঞ্জা যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে শুধু সাধারণ নির্যাতনের ঊর্ধ্বে গিয়ে যদি যখন এটি এমন একটা আকারে যাবে যে এটা সাধারণ নির্যাতন থাকছে না, যেমন উনি বলেছেন যে একদম অ্যাবান্ডন করেছেন, যে তাকে ত্যাগ করেছেন, তাকে পরিত্যাগ করেছেন, মানে এই ধরনের বিষয় তো আমরা দেখি, সচরাচর দেখা হয়েই থাকে যে এই ধরনের বাবা মাও আছে যারা আসলে নিজের সন্তানকে একদম অ্যাবান্ডন করেছেন, বা ইভেন একদম খুব ক্রুয়েল পর্যায়ে যেহেতু তারা দ্বিধাবোধ করেন না। তো ওই টাইপের এখানে নির্যাতন গুলোকে বলা হয়ে মানে এখানে ক্রাইটেরিয়াইজ করা হয়েছে। হুম যেমন আমার বাবা আমাকে অ্যাবান্ডন করেছে, হুম। হুম। সে আমার কখনোই আর আমার কেয়ারই করবে না, সে কখনোই আমার দিকে আর ফিরে যাবে না, আর কোনো ধরনের কোনো চান্স নেই যে আমাদের মধ্যে আবার আমরা সবকিছু আগের মতো করে শুরু করব। এই যে এই রকমের যখন টানাপোড়েন গুলো শুরু হয়, ঠিক তখনই এই জিনিসগুলোর আসলে কোয়ালিফিকেশন গুলো লেভেলটা বাড়তে থাকে আর কি। জি, অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটি নিতে চাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি, বলেন। জি, I have a question about regarding the topic you guys whatever you're talking about. So my parents they came on twice like visitor visa. They came and they go back Bangladesh and they finally they came here, and now we file adjustment of status for them, and it's still pending. They did everything and just waiting for the green card interview. So my question is, I have a younger brother who's minor, 16-year-old. If my parents live with me, like myself, and my younger brother, he lives with my sister, can we file for my younger brother the special juvenile category, or it has to be my parents? One of parents need to back home and one in USA, or is there any way we can still do that? অ্যাটর্নি রাঞ্জাও, আপনার কাছে প্রশ্নটি পরিষ্কার হয়েছে? আমি বুঝতে পেরেছি স্যার। অ্যাকচুয়ালি স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল ইজ for children who have been abused, neglected, or abandoned by their parents. মানে Unless এটা আপনার কোনো বাবা মা, স্বাভাবিক পরিস্থিতিতে এটা করা যায় না। মানে উনি হ্যাঁ, বলছিলেন যে তার বোনের কাছে থাকবে তার ছোট ভাই, তখন কি তিনি এটা করতে পারবেন কিনা? লোকেশন কিন্তু ম্যাটার করে না। প্যারেন্টস এর আর মানে বাচ্চার লোকেশন, বাচ্চা হ্যাজ টু বি ইন দ্য ইউএস অবভিয়াসলি, বাট প্যারেন্টস এর লোকেশন ম্যাটার করে না। প্যারেন্টসরা Okay. এখানে থাকলেও কিন্তু ইট ইজ পসিবল কি বাচ্চা অ্যাবান্ডন নেগলেক্ট অনেক হয়। অ্যাকচুয়ালি আমরা এটা দেখি কি বাচ্চাকে নিয়ে আসে তারপর ছেড়ে দিয়েছে, একটা মানে বাবা মা এসছে বাচ্চাকে নিয়ে, তারপরে একটা বাবা বা মা কেটে পড়েছে পার্মানেন্টলি। One more additional question. জি, বলুন। So if we file for him special juvenile category, in future can my parents they can file
adjust from a status for him or not. It's not gonna possible. আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, এবং এইটাতে আমরা আসতাম আপনার কাছে যে ঠিক আছে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি করা হয় সেক্ষেত্রে বাবা মা কি ভবিষ্যতে আসলে তাদের অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের কি হবে? No. So this is the thing about SIJ. If you get your green card through SIJ, হুম আর তারপর আপনি ইউএস সিটিজেন সাবসিকুয়েন্টলি পেয়েছেন ইউএস সিটিজেনশিপ, ইউ ক্যান অর বা গ্রিন কার্ড, ইউ ক্যান নেভার অ্যাপ্লাই ফর আইদার প্যারেন্ট। ওকে, তো যে আপনাকে অ্যাবান্ডন অ্যাবিউজ করেনি তার জন্য যে আপনার গার্ডিয়ান তার জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কেননা আদারওয়াইজ ইটস আ হটবেড ফর ফ্রড। সবাই করতো, সবাই বাবা মা করে কি আমি আমার বাচ্চা পাঠিয়ে দেবো ইউএসএ তে, ওর ইউএস সিটিজেন হয়ে যাবে, সিজ করে তারপর আমার জন্য অ্যাপ্লাই করে ফেলবে। ইটস ভেরি ইজি টু ডিফ্রড সাচ আ প্রভিশন, সো দ্যাট ইজ ওয়াই ওটা প্রোটেক্ট করার জন্যই কিন্তু নট অ্যালাউড। জি, দর্শক আশা করি আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে, এবং এতদিন রাঞ্জা এই বিষয়টা আমরা আরো অনেক বেশি আপনার কাছে জানতে চাই। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি বাবা মা এই ধরনের কাজের সঙ্গে জড়িত, শিশুর জন্য এই জুভেনাইল স্ট্যাটাসের আবেদন করা হয়েছে, সেক্ষেত্রে শিশু কিংবা কিশোর তিনি স্ট্যাটাসটা গ্রিন কার্ডটা পেয়ে যাচ্ছেন, কিন্তু বাবা মার কি হচ্ছে যাদের নামে এই অভিযোগটা করা হচ্ছে তাদের পরিণতিটা কি হয়? তো তাদের কিন্তু কটা জিনিস, ফার্স্টলি দে ক্যানট এভার, মানে বাচ্চা ওদের জন্য কখনো অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, ওইটা ওদের একটা অ্যাকসেপ্ট করে নিতে হবে কি আমার বাচ্চা পেয়ে যাবে, আমি করতে পারবো না। কিন্তু at the end of the day again this is for only for cases where kids have been abused, abandoned or neglected by their parents. তো এই কেসে কিছু এমনি কিছু মানে হয় না, কেননা a lot of these যে কোর্ট প্রসিডিং এগুলো ভীষণ কনফিডেন্সিয়াল, হুম হুম তো এরকম না। বাট আই উড হাইলি, যারা ভাবছে এই অপশনটা এক্সপ্লোর করার জন্য, আই উড রিকোয়েস্ট কি আপনি সত্যি করে করুন, কেননা ইউএসসিআইএস উইল গেট টু নো উল্টো পাল্টা হলে। ধরো আপনি বলেছেন কি আমায় আমার বাবা 10 বছর ধরে অ্যাবান্ডন করেছে, কিন্তু ইউএসসিআইএস এর কাছে রেকর্ড আছে আপনি আর আপনার বাবা একসাথে ঢুকেছেন, তাহলে একটা প্রবলেম হয়ে যাবে। দেখে বুঝতে পেরেছেন? তো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল কি হোয়াট ইউ আর টেলিং দ্য কোর্ট ইজ দ্য ট্রুথ। আর ইনফ্যাক্ট আপনার অন্য কিছু নেই ইমিগ্রেশনের সাথে, বা অন্য কোনো ইন্টারাকশন নেই দ্যাট উড পুট ডাউট অন ইউর স্টোরি। হুম হুম তার মানে তারা যদি এখানে স্টে করেন, আমি ধরে নিচ্ছি বাবা মা আমেরিকাতে স্টে করছেন, তারা কোনো একটা লিগ্যাল প্রসেসের মধ্য দিয়ে আছেন, এই অবস্থায় তাদের সন্তান তাদের নামে এই অভিযোগটি আনলো, অবজেকশনটা আনার পরে তাদের সন্তান সে গ্রিন কার্ড পেল, বাবা মা কি পরবর্তীতে গ্রিন কার্ড পাবেন, নাকি তাদের এই পাওয়াটা যেহেতু তারা একটা অন্যায় করছেন বলে ধরে নেওয়া হচ্ছে তাদেরকে কখনো এই গ্রিন কার্ড দেওয়া হবে না, তারা আলাদাভাবে আবেদন করেছেন? This is actually a very good question. They can definitely get green card through other processes. কিন্তু গ্রিন কার্ড পাওয়ার সময় একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রং থাকে, ইউ হ্যাভ টু শো গুড ক্যারেক্টার। হুম হুম তো এখন যদি আপনার বাচ্চা আগে অ্যাপ্লাই করেছে, বলেছে কি আমার বাবা এরকম এরকম করেছে, ডেফিনেটলি ইউএসসিআইএস জিজ্ঞেস করবে, কেননা ইউএসসিআইএস এর কাছে তো রেকর্ড আছে কি আপনার বাচ্চা আপনার এগেইনস্টে এরকম একটা অ্যাকিউজেশন বানাবে। পুলিশ পাঠাবে না হয়তো, আপনারা কেউ পুলিশের ব্যাপার না, বাট ডিউরিং ওনার বাবা মার গ্রিন কার্ড ইন্টারভিউ এর সময় দে ক্যান গেট কোয়েশ্চেন কি এখানে কি চলছিল, হুম এইটি and that might affect the good character prong. Obviously everything is explainable, life hoy যদি অ্যাবিউজের একটা abandonment maybe it is a little easier to get over, but abuse যদি পুলিশ রিপোর্ট থাকে then that can be a problem, right? But that will be a problem independently because of কেননা গ্রিন কার্ডের একটা গুড ক্যারেক্টারের রিকোয়ারমেন্ট থাকে, ওইটা তো দেখাতে হবে। ওকে ওকে আপনাকে ধন্যবাদ। আমরা একজন দর্শক আছেন, তার টেলিফোনটি নেই, তিনি কি এই বিষয়ে প্রশ্ন করছেন কিনা আমরা একটু জেনে নিই, তারপর অন্য প্রসঙ্গে যাচ্ছি আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমরা 2015-তে আমেরিকা আসি। হুম হুম আমি, আমার ওয়াইফ এবং আমার একটা মেয়ে বাচ্চা ছিল তখন 5 বছরের। হুম। তো আমার এই দেশে আর একটা মেয়ে হয়েছে 16-তে। হুম। আর আমার আমরা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছিলাম, আমরা B1 B2-তে এসেছিলাম। জি। তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পরে আমাদের 10 বছরের ভিতর কোনো ইন্টারভিউ কোনো কিছুই হয় নাই। ওকে।
তো গত বছরে 10 বছর পার হওয়ার পরে একটা ইন্টারভিউ দিয়েছিল, হুম। কিন্তু আমার অ্যাটর্নির একটা কজ দেখায় একটা ইন্টারভিউটা পিছায় নেওয়া হয়েছে। এখনো ইন্টারভিউ আর ডেট আসে নাই, নতুন রিস্কেজুয়াল হয় নাই আর কি। ওকে, তো এখন আমরা 11 বছর চলতেছে, তো আমরা অন্য কোনো ভাবে ক্যান্সেলেশন অর রিমুভাল বা অন্য কোনো ভাবে আমরা গ্রিন কার্ড অ্যাডজাস্ট করার কোনো সম্ভাবনা, মানে কোনো সুযোগ আছে কিনা। আর একটা বিষয় হচ্ছে যে আমার 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 এমপ্লয়ার আমার জন্য EB3 করেছিল, হুম হুম। সেটা আমার I-140টা অ্যাপ্রুভ হয়ে আছে, এখন জাস্ট এটা কারেন্ট নাই, তো এই জন্য অপেক্ষা করছি। তো এখন আমি কিভাবে গ্রিন কার্ডটা অ্যাডজাস্ট করতে পারি এখানে? জি, এটা তার একটু মানে যদি একটু আপনি বলতেন দুটো আমার উপকার প্রক্রিয়ায় হতো। আবেদন করেছেন, একটি অ্যাজাইলাম আর একটি হলো EB3, দুটো প্রক্রিয়াতে আপনি জি এখনো পেন্ডিং আছেন। জি জি জি, অ্যাটর্নি না, রাঞ্জা, আপনি EB3 আমার I-140 অ্যাপ্রুভ হয়ে আছে, জাস্ট আমি I-140 জি আমি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্রুভ জন্য হয়ে বসে আছে। আছি, জি, অ্যাটর্নি রাঞ্জা, ওয়েট করছি আর কি। দর্শক প্রশ্ন করছিলেন যে তিনি তো অলমোস্ট 11 বছর 2015 সালে এসেছেন, অ্যাজাইলাম করেছেন, তারপরে একটা ডেটও পেয়েছিলেন গত বছর, কিন্তু এটা এখন আর রিস্কেজুয়াল, উনি নতুন কোনো ডেট পাচ্ছেন না, EB3-তে I-140টা অ্যাপ্রুভ হয়ে আছেন। তার জন্য অন্য কোনো অপশন আছে কিনা, মানে তিনি 11 বছর, বুঝতেই পারছেন লম্বা সময়। স্যার আমি ফার্স্টলি দিস ইজ নট লিগাল অ্যাডভাইস, আমি হাইলি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান, কেননা হুম। আপনার কটা মুভিং পার্টস আছে আপনার কেসে। আপনাকে একটা প্রপার ফ্যাক্টস দেখে আপনার একটা লয়ার করতে পারবেন। Sure. আমি শুনলাম আপনার কথা, আপনি বলছিলেন ক্যান্সেলেশন অফ রিমুভাল বা অন্য কোনো এখন অপরচুনিটি আছে নাকি না। ক্যান্সেলেশন অফ রিমুভাল, ইউ আর রাইট, আপনার 11 বছর হয়ে গেছে, ইউ আর এলিজিবল, বাট প্রবলেমটা কি, আপনি ক্যান্সেলেশন অফ রিমুভাল USCIS এর কাছে অ্যাপ্লাই করতে পারেন না। যেরকম আপনি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন USCIS এর কাছে, ওটা করা যায় না। হোয়াট ইউ ক্যান ডু, আপনার যদি অ্যাসাইলামটা ডিনাই হয়ে যায় USCIS এ, আর আপনি যদি কোর্টে চলে যান, দেন আপনার একটা এলিজিবিলিটি থাকবে, কেননা ক্যান্সেলেশন অফ রিমুভাল অনলি কোর্টের জুরিসডিকশন থাকে, ইউ ক্যান অনলি ফাইল ইট উইথ কোর্ট, আপনি যদি কোর্টে আছেন। ওকে, তো But যখন আপনি তিনি করতে কোর্টে না পারবেন, যাবেন, তিনি করতে আপনার পারবেন। ক্যান্সেলেশন অফ রিমুভালটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। বাট ধরো আপনার অ্যাসাইলামটা ডিনাই হয়ে গেল, হুম। আরেকটা ইন্টারভিউ এসে ধরো ডিনাই হয়ে গেল, দেন ইয়েস ইউ আর এলিজিবল ফর ক্যান্সেলেশন অফ রিমুভাল। আপনাকে হার্ডশিপ দেখাতে হবে, আপনার একটা ছোট বাচ্চা আছে, তাকে আপনাকে এক্সেপশনাল হার্ডশিপ দেখাতে হবে, কি মানে আমাদের বেরিয়ে পড়লে আমার বাচ্চার লাইফ শেষ একদম, এরকম করে আপনাকে দেখাতে হবে কোর্টে। অ্যাজ ফর দ্য I-140, কংগ্রাচুলেশন, আপনার অ্যাপ্রুভড আছে, কিন্তু কেননা আপনি অনেকদিন রয়েছে আর আপনার বিজনেস ইমিগ্রেশন 485 ক্যান গেট আ লিটল কমপ্লিকেটেড। আমি অ্যাগেন বলবো প্লিজ আপনি একটা লয়ারের কাছে যান। জি, আহ, দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা প্যারাগ্লাস মন্ত্রী আপনার কাছে যাব, তার আগে দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিতে চাই। আরেকজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার I-360 এটা 2023 সালের এপ্রিলের ফার্স্ট উইকে অ্যাপ্রুভ হয়েছে, তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস কবে করতে পারবো, এটার কি আপডেট, কতদিন ওয়েট করতে হবে, এটাই আমার প্রশ্ন ছিল। জি, অ্যাটর্নি রাঞ্জাকে প্রশ্নটি বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি, ও অ্যাপ্রুভড হয়ে গেছে। হ্যাঁ, স্যার ইউ হ্যাভ এপ্রিলের টু সি প্রায়োরিটি ডেট, ইট শুড বি কারেন্ট। আপনার যদি এত তাড়াতাড়ি, আপনি প্লিজ লয়ারের কাছে গিয়ে একটু দেখান, আপনার প্রায়োরিটি ডেট কিন্তু কারেন্ট হওয়া উচিত। ইউ মানে শুড বি আমার এলিজিবল। প্রায়োরিটি ডেট হচ্ছে 2023 সালের এপ্রিলের ফার্স্ট উইকে, যে হ্যাঁ, তো I-360 আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন এখন 485, নো প্রবলেম। কারণ 3 বছরের বেশি সময় হয়ে মানে গেছে। বাট ভিসা বুলেটিনে দেখাইতেছে এটা যে 2023 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত যারা আছে ওরা অ্যাপ্লাই করতে পারবে, আর কেউ পারবে না। তো ওইটা আপনাকে ভিসা বুলেটিনের গিয়ে দেখতে হবে স্যার, ভিসা বুলেটিনে আপনার প্রায়োরিটি ডেটটা আছে নাকি না। হুম হুম। তখন যখন আপনার কারেন্ট হবে প্রায়োরিটি ডেট, তখন আপনি করতে পারবেন। যখন আপনার মানে ওই আপনার রিসিটে যেই প্রায়োরিটি ডেটটা আছে, যখন ওই প্রায়োরিটি ডেটটা ভিসা বুলেটিনে থাকবে, তখন আপনি 485 এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। তার মানে এই মুহূর্তে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু জানুয়ারি মাসেটা চলছে, আপনারটা এপ্রিলের ফার্স্ট উইকে হয়েছে, খুব বেশি সময় হয়তো লাগবে না, হয়ে যাওয়া উচিত 2-3 আপনারটা মাসের হয়ে মধ্যে যাবে। আশা কোনো। করছি আপনি ভিসা বুলেটিনে যখনই দেখবেন তখনই গিয়ে অ্যাপ্লাইটা করে ফেলতে পারবেন। অবশ্যই একজন অ্যাটর্নি সহযোগিতা নিয়ে কাজটি করবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি,
বিরতি থেকে ফিরে আমরা আবারও আপনাদের প্রশ্নের উত্তর নেব এবং এই বিষয়ে আরো অনেক প্রশ্ন জানবো আমাদের অ্যাটর্নির কাছ থেকে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা কথা বলছি স্পেশাল ইমিগ্রেশন জুভেনাইল স্ট্যাটাস নিয়ে। এটি বিশেষ একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে শিশু কিশোররা গ্রিন কার্ড পাওয়ার সুযোগ রয়েছে, এবং এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন গেহিয়ান অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাঞ্জা বোস, আমাদের সাথে যোগ দিয়েছেন গেহিয়ান অ্যাসোসিয়েটসের প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা। আপনাদের দুজনকে আবার স্বাগত জানাচ্ছি। অ্যাটর্নি রাঞ্জা বোস, আমি আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে শুরুতেই আপনি বলছিলেন যখন এই স্ট্যাটাসটা পেতে হবে তখন দুটো আদালতে যেতে হবে, অবশ্যই স্টেট এবং ফেডারেল ইমিগ্রেশন দুটো আদালতে যেতে হবে। এই বিশেষ প্রক্রিয়ায় কেন দুটো আদালতে যাওয়া দরকার আছে? অন্যান্য প্রক্রিয়াগুলোতে তো সব প্রক্রিয়ায় দুটো আদালতে যাওয়ার দরকার নেই, এখানে কেন দুটি আদালতে গিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসলে নির্যাতন কিংবা এভিউজের শিকার, অবহেলার শিকার হচ্ছেন? হ্যাঁ, তো ভেরি গুড কোয়েশ্চেন স্যার। আপনি যখন আমরা নর্মাল পেটিশন বা গ্রিন কার্ড করি, একটা দুটো স্টেপ ওটা হয়, বাট বোথ স্টেপ কিন্তু ফেডারেল ইমিগ্রেশনের সাথে হয়। একটা ধরো I-130 আমরা অ্যাপ্লাই করি আর একটা 485 অ্যাপ্লাই করি। তো সিজিও সিমিলার, একটা 360 অ্যাপ্লাই করতে হয় আর একটা তারপর 485 অ্যাপ্লাই করতে হয়। এখন 360টার জন্য আমি যেটা বলেছিলাম ফ্যামিলি কোর্টের অর্ডার দরকার হয়, স্পেশাল ইমিগ্রেন্ট দরকার হয়। ওয়াই দিস ইজ, কেননা this is tied to state law. Every state এর কিন্তু একটা different definition আছে, abuse, abandonment, neglect and minor. So because of the way US Constitution is set up, federal government has to give deference to state law for things that are under state law. তো যদি একটা বাচ্চা নিজের বাবা মার থেকে abandoned বা abused হয়েছে, এটা কিন্তু strictly state law এর it is a matter of state law. It is not a federal law, because of the way constitution এ লেখা আছে কি some powers should only exist with the state. Some things only the state can make laws on. So these are one of the things. Every state has their own definition. Abuse কি হয়, abandonment কি হয়, neglect কি হয়। তো ওই জন্য because of the way it is set up, you are dealing with minors. Again, these issues are strictly state law issues. তো ওই জন্য first stepটা you have to defer to the state. কেননা federal government really cannot make those determinations under the Constitution of the United States. ওকে, কিন্তু যদি এমনটি হয়, আপনি বলছিলেন যে ওই শিশুটি যখন এটি বলবেন যে আমি অ্যাবিউজড হয়েছি, অবহেলার শিকার হয়েছি, তখন তাকে অন্য একজন গার্ডিয়ানের আন্ডারে যেতে হবে। যদি তার মামা, চাচা, খালা, ফুফু এ ধরনের কোনো গার্ডিয়ান না থাকেন, অর্থাৎ একেবারে সিঙ্গেল একটি শিশু, বাবা মা ছিলেন, তারা তাকে নির্যাতন করছেন, সেক্ষেত্রে তিনি কার কাছে যাবেন? তাকে কে আশ্রয়টা দেবেন? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কোনো গার্ডিয়ানের আপনাকে ফ্যামিলি হতে হবে, ইট ইজ নট নেসেসারি। কিন্তু the law says কি it has to be an adult with a good character. এখন আপনার ফ্যামিলি ফ্রেন্ডও হতে পারে, আপনার বন্ধু হতে পারে, and obviously একটা গার্ডিয়ানের রিলেশনশিপ থাকা উচিত। এরকম হতে পারে না কি আপনি একটা কারোর সাথে থাকছেন, রোমান্টিক রিলেশনশিপ আছে আর আপনি বলছেন কি এ আমার গার্ডিয়ান। দ্যাট ইজ নট পসিবল। ইট হ্যাজ টু বি কাইন্ড অফ টেকিং কেয়ার ওয়ালা রিলেশনশিপ। খেয়াল রাখছে আমার কেউ, আমার স্কুলের জন্য কেউ দিচ্ছে, আমি তার সাথে থাকছি, সে আমার বই কিনে দিচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, এজের উপর ডিপেন্ড করে। তো ফোনের বিল সে দিচ্ছে। ইউ হ্যাভ টু শো আ রিলেশনশিপ অফ কেয়ার with the guardian. It does not have to be family. মানে তাকে থাকতেই হবে। সে যদি মনে করে না আমি ইন্ডিপেন্ডেন্টলি থাকবো, আমি কারোর সাথে থাকবো না, কোনো গার্ডিয়ানের আন্ডারে থাকবো না, সেটি পসিবল নয়। You have to show that you are physically living with the guardian. ওকে, এবং গার্ডিয়ান আপনার রেন্ট সব খেয়াল করছে, আর এবং গার্ডিয়ানকে, আর যেই অ্যাডাল্ট বাড়িতে থাকে, গার্ডিয়ানের নিজের ফ্যামিলি হতে পারে না, নিজের বাচ্চা, নিজের বউ, হোয়াট এভার হতে পারে, সেই যারাই অ্যাডাল্ট সেই বাড়িটায়, তাদের কিন্তু সবাইকে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করতে হবে ব্যাকগ্রাউন্ড চেকের জন্য। ওকে, দে অল ইউ হ্যাভ টু শো কি যে গার্ডিয়ানের সাথে থাকছে এবং গার্ডিয়ানের যে বাড়িটা, ইট ইজ সেফ ফর দ্য চাইল্ড। জি, The way to show that is by doing a background check on everyone. জি, প্যারাগ্রাফ আসিফ মুর্তজা, আপনি যদি একটু এই গার্ডিয়ানশিপের বিষয়টা বুঝিয়ে বলেন। সেটি হলো যে গার্ডিয়ানটা মানে বাবা মাকে তো আপনি আলাদা হয়ে গেলেন আপনি এই অভিযোগটা করার পরে, তখন আপনার এই গার্ডিয়ানটা
কে হতে পারেন? অর্থাৎ এটি কি রাষ্ট্র ঠিক করবে? এটি কি আপনি চুজ করবেন? কে চুজ করবে আসলে এই গার্ডিয়ানের বিষয়টা? কারণ সে তো বাচ্চা, হয়তো 9 বছর, 10 বছর, 11-12 বছর হতে পারে। তার পক্ষে তো এটা বুঝাও সম্ভব নয় যে কে আসলে ভালো গার্ডিয়ান হতে পারে। জি, যেভাবে মিস্টার রঞ্জা বললেন আরকি যে গার্জিয়ান কে হবে এটা আসলে স্টেট থেকে ঠিক করে দিবে, বিষয়টা এরকম না। যে কেউ হতে পারে এটা, যে অ্যাজ লং অ্যাজ উনি যতক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব পালন করার মতো যেসব কাজকর্ম করা দরকার সেগুলো যে কোনো মানুষ করতে পারে। তো এখন ওকে। যেই করছে উনি যদি সেইভাবে ওই দায়িত্বটা নিতে পারে, যেমন ফোনের বিল পে করা, তারপর হচ্ছে তার বই খাতা কিনে দেওয়া, স্কুলের বা কলেজের স্পন্সর করা, তারপর নিত্যদিন প্রয়োজনীয় জিনিসপাতি যে খরচ, সেটা হতে পারে যে এখন আমেরিকাতে এসেছে যে বাচ্চা বা শিশু মানুষ, তার আপন মামা আমেরিকাতে থাকে, হুম, হুম। সে অন্যান্য তার বাবা মার মতো না, সে অনেকটা উদার। তো উনিও সেই বাচ্চাকে টেক কেয়ার করতে পারে বা সেই কিশোরকে টেক কেয়ার করতে পারে। তো উনিও গার্জিয়ান হতে পারে। আবার যে আপন রিলেটিভ না, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, আম, তিনিও এইরকম যদি সেই ক্যাটাগরি মানুষের মধ্যে পড়ে যে তার খরচ বহন করছে বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো সে দায়ভার নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে, তো উনিও আসলে গার্জিয়ানের দায়িত্বটা নিতে পারেন। হিসেবে কোয়ালিফাই করতে পারে। জি। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনার কাছে জানি সেটা হলো যে যখন এই শিশু কিশোরটি আবেদনটি করছে, তিনি তো গ্রিন কার্ড প্রক্রিয়ার সময়টাতে ওয়ার্ক পারমিট পাচ্ছেন, রাইট? ফার্স্টলি আগে একটা অটোমেটিক ডেফার্ড অ্যাকশন ছিল হুম। সেজ এদের জন্য, কি আপনি যখন 485 টা অ্যাপ্লাই করবে, আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে অটোমেটিক্যালি দিয়ে দেবে, মানে একটা ছিল ডেফার্ড অ্যাকশন বলে। বাট ফ্রম জুন অফ লাস্ট ইয়ার দ্যাট ডেফার্ড অ্যাকশন ইজ স্টপড। ওকে। সো নাও এখন আপনি যদি 485 এর জন্য অ্যাপ্লাই করেন, ইট ইজ নট নেসেসারি কি আপনার 76, মানে ধরো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন আপনার 485 এর সাথে, তাহলে ইট ইজ নট নেসেসারি কি আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হবে। আমরা এটা অনেক দেখেছি কি আমাদের ক্লায়েন্ট বেচারা অ্যাপ্লাই করেছে কিন্তু ওদের ওয়ার্ক পারমিটটা আসেনি, অনেক দিন হয়ে গেছে, বাট আই হ্যাভ টু টেল দেম কি আনফরচুনেটলি ইটস লাইকলি নট বিং গিভেন টু ইউ। তো এখন ওইটা আমরা দেখছি ওয়ার্ক পারমিট সিজের জন্য কিন্তু প্রবলেম হচ্ছে, উই আর সিং। জি। আমরা একটি প্রশ্ন আপনার জন্য হাতে রেখে দিচ্ছি, কিন্তু একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে সেই প্রশ্নে যেতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার দুটো প্রশ্ন ছিল। জি। আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছি, 13 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত শুধু রিসেন্ট ডেটারটা পাইছি। হুম। আমার মেয়ের বয়স হচ্ছে 3 বছর, আমি সিটিজেন। এখন আমার প্রশ্ন হলো সিটিজেন বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করলে মানে কত বছর লাগে মানে অ্যাপ্রুভালটা হতে? কারণ ওর আম্মুর ফাইলটা এনবিসির মধ্যে আছে, যার জন্য আমি মানে কারণ ছোট বাচ্চাকে রেখে তো ওর আম্মু তো মানে এটা তো বুঝে নেই। এখন কি করা যায়? আমি কি এক্সপায়ার করতে পারবো নাকি বাচ্চার ফাইলটা অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত মানে অপেক্ষা করবো? একটি প্রশ্ন, দ্বিতীয় কি অন্য প্রশ্নটি না শেষ আপনার প্রশ্ন? জি জি, আমার জি, ধন্যবাদ আপনাকে। অ্যাটর্নি রাঞ্জা বোস। স্যার আমি আমার বাংলা এত শুদ্ধ আচ্ছা, না, মানে আসিফ একটু যদি জি, ট্রান্সলেট করে দেয়। একটু হ্যাঁ, শিওর। সহযোগিতা করুন। আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যিনি প্রশ্ন করেছেন আর কি, ওনার যে লাইনটি কেটে গিয়েছে। উনি ওনার স্ত্রীর জন্য অ্যাপ্লাই করেছে এবং বাচ্চার জন্য কি আলাদাভাবে দুটো I-130 পিটিশন করেছেন, নাকি একটা I-130 আছে উনি যেখানে বলছিলেন স্ত্রীকে? ওনার ওয়াইফের ফাইলটি এখন এমবেসিতে আছে, আর বাচ্চার ক্ষেত্রে উনি রিসিভ লেটারটা শুধু পেয়েছেন, আর কিছু পাননি কোনো। আচ্ছা, তো লুকস লাইক একটাই I-130 আছে, রাইট। শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রে রিসিভ লেটারটা পেয়েছে, বাট ওয়াইফেরটা এখনো পান নাই। বাট উনি ইউএস সিটিজেন। তো কোনোভাবে এক্সপেডিট করা যায় কিনা বুঝতে ইমিডিয়েট পেরেছি। রিলেটিভ ক্যাটাগরিতে? জি। জি, লুকস লাইক ইট ইজ উইথ এনবিসি। তো প্রবলেম স্যার এখানে লাগছে, the issue seems to be the fact that it is with NVC, আর এখন বাংলাদেশ unfortunately is in one of the 75 countries যেখানে ওরা ভিসা ইস্যুয়েন্সটা বন্ধ করে দিয়েছে এখনের জন্য। তো এনভিসি ইস্যুয়েন্স ওখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্যাট ইজ লাইকলি দ্য রিজন আপনার এখন অ্যাপ্লিকেশনটা কাজ করবে না। পজড আছে। জি, পোস্ট আছে। এবং নিঃসন্দেহে দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন যে যদি আরো আগেও করে থাকতেন তাও এখন এটি কাজ করবে না, কারণ পুরো প্রক্রিয়াটি পোস্ট এখন। একেবারে শেষ প্রশ্ন, অ্যাটর্নি রাঞ্জা বোস,
বাবা মার বিরুদ্ধে অভিযোগ এনে সন্তান গ্রিন কার্ড পেয়ে গেলেন, কোন একটা সময় গিয়ে তার মধ্যে মনে হলো তিনি মিস করছেন বাবা মাকে, বাবা মা তাকে মিস করছেন। মানুষ তো আমরা পরিবর্তনশীল, তাই না? আমরা তো একটা সময় গিয়ে খুঁজি। তখন কি এই সন্তান কোনোভাবে 10 বছর, 15 বছর, 20 বছর পর কখনো তার বাবা মার জন্য কোনো আবেদন করতে পারবেন, তাদের সাথে একসাথে গিয়ে থাকতে পারবেন, খেতে পারবেন, ঘুরতে পারবেন, অর্থাৎ সম্পর্কটাকে স্বাভাবিক করতে পারবেন কিনা? তো স্যার এটা টু পার্টস। আবেদন আমি অ্যাজিউম করছি আবেদন মানে হচ্ছে অ্যাপ্লাই। রাইট। ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বাবা মার জন্য। দ্যাট পাথ, ইমিগ্রেশনের পাথটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কি আমি বড় হয়ে এখন ইউএস সিটিজেন হয়ে বাবা মার জন্য অ্যাপ্লাই করব না, নট পসিবল। হাউএভার আপনি যেরকম বললেন আমরা তো মানুষ না, ডেফিনেটলি 10-15 বছর পরে আপনার ধরো বাবা মার সাথে একটা রিলেশনশিপটা ভালো হয়ে গেল, আপনি বুঝতে পারলেন কি ঠিক আছে করেছে আমার সাথে, অন্যায় হয়েছে আমার সাথে, কিন্তু তবু আমার বাবা মাকে তো এক তো এ করা যায় না, না অনেক বাবা মা হয়। তো হ্যাঁ, দ্যাট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। আপনি একটা রিলেশনশিপ যদি রাখেন আপনার বাবা মার সাথে, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বাট ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর দ্যাট। ওকে, তার মানে বাবা মারা কোনোভাবে লিগাল কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। প্যারালিগাল আসিফ মুর্তজা, আপনার কাছ থেকে পরিষ্কার হই। জি, যেভাবে মিস রাঞ্জা ম্যাম বলেছেন যে আসলে যখনই এরকম একটা রেকর্ড ইউএসসিএস এর সাথে যে থাকবে যে অমুক অমুক বাবা মার এগেনস্টে এরকম একটা ছেলে বা শিশু মানুষে I-360 ফাইল করেছিল, বা এরকম একটা এসআইজে বা আমরা যেটাকে স্পেশাল জুভেনাইল ইমিগ্রেশন বলে থাকি, এটার জন্য আবেদন করেছিল। তো যখনই তারা ভবিষ্যতে গিয়ে এরকম অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেভাবেই হোক, সেটা যদি I-130 মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে তো তাদেরকে এনভিসিতে যে তাদেরকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। সেখানে হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে তাদের এগেনস্টে এই ধরনের অভিযোগ ছিল, বা I-360 বা এই ফর্মটার নাম হচ্ছে I-360, যেটা এই এসআইজে বা স্পেশাল ইমিগ্রেশন জুভেনাইলরা এই অ্যাপ্লিকেশনটা করতে হলে এই ফর্মটা ফিল আপ করতে হয়। তো তখন হয়তো ইন্টারভিউ এই ধরনের প্রশ্ন আসতে পারে যে এই দুজন বাবা মার এগেনস্টে এই ধরনের ফর্ম ফিল আপ করা হয়েছিল আগে, অথবা যদি তারা কখনো সিটিজেনশিপও অ্যাপ্লিকেশন করতে চায় বাবা মা যদি গ্রিন কার্ড পাওয়ার পরও, তখনও তো এটা অবশ্যই একটা গুড মোরাল ক্যারেক্টারের একটা ব্যাড ইফেক্ট বা ব্যাড ইম্প্যাক্ট হিসেবে আসবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অ্যাটর্নি রাঞ্জা বোস এবং আমাদের সাথে যোগ দিয়েছেন প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন যে পুরো প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া, এটি নিঃসন্দেহে আমাদের দুজন আইনজীবী চেষ্টা করেছেন আপনাদেরকে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু পুরো প্রক্রিয়াটি আপনাকে একজন বিশেষজ্ঞ অ্যাটর্নির অধীনেই অর্থাৎ আবেদনটি করতে হবে, এবং তার পরামর্শ নিয়ে আপনাকে পরের স্টেপগুলো ঠিক করতে হবে, ভালো মন্দ প্রত্যেকটি স্টেপ, যেহেতু দুটো কোর্টে আপনাকে এটি আবেদনটি অ্যাপ্লাইটি করতে হবে, এবং সেইখান থেকেই আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রিন কার্ডটি পেতে পারেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সহজ করে, যতটা সহজ করে এটি বোঝানো সম্ভব হয় এতটা বোঝানোর। তবে নিঃসন্দেহে প্রত্যেকটি কেসই আলাদা, এবং তারা গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে শুরু করে বিভিন্ন যারা অ্যাটর্নিরা আছেন তাদের সহযোগিতা নিয়ে এই আবেদনটি করতে পারবেন বলে আমরা আশা রাখছি। আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।